চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজধানীর করাইলঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালীরা। দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। একটি কার্ডেই দেয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবায় এ মাসে চালু হবে র্যাপিড পাস টপ আপ সুবিধা। লাভবান হবেন ব্যবহারকারী ও সরকার দুপক্ষই। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা। হামলায় গুরুতর জখম নিহতের বাবা। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। এবং বিদেশে গিয়ে শিকার হতে হচ্ছে নির্যাতন ও যৌন হয়রানির। ৩ বছরে প্রবাসে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৫৭%। সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এমন ঘোষণার পরও কাটেনি মতানৈক্য। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমার মনে হয় চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা আমরা এখন অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। ভাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকমের দিতে, কারণ একটা গণভোটের ব্যাপারটা আসছে। এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে। নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি বডি ক্যামেরার ব্যাপারে ইসি বলে দেবে যে এই সব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কি সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে বা এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে ভারত থেকে ৫০,০০০ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ৫০,০০০ টন আছে, আমরা তবে এনকারেজ করি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে নিবন্ধন করেছেন ২২,০০০-এরও বেশি প্রবাসী। এর মধ্যে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। ঢাকা জেলার প্রবাসী ভোটারদের নিবন্ধন বেশি, আর আসনওয়ারি হিসেবে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রবাসীরা। প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে ৭১টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। 19 নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে 22,000। সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে 8,000-এর বেশি, এরপর জাপান থেকে 5,000-এর বেশি।
এরই মধ্যে ৬৪ জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন। এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেওয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর। এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি। ডাক বিভাগ কিন্তু এটাকে ওদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে, তাতে পুরোপুরি তারা মনে করছে সম্ভব। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে, এটা কিন্তু চলমান থাকবে। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। যেই তালিকার উপরে ভোট গ্রহণ হবে, ওই তালিকা হওয়ার আগ পর্যন্ত এই কাজটা আপাতত বন্ধ থাকবে। ভোটার তালিকার যে চাহিদাটা তৈরি হয়, সেই চাহিদাটা পূরণ করা যায়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়রকর বরচওয়ের। এ সময় জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেন। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনের চিন্তাশীল তরুণের ভাবনা সম্পর্ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধীরা কখনো চ্যালেঞ্জ করছে, কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এই সাহস কোথায় পাচ্ছে তারা? এমন প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, দেশ বিরোধীদের কথা শোনার জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের কেউ বেঁচে নেই। শহীদ পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ছিল, থাকবে। নির্বাচনটা যে হবে, আমি কতটুকু আশাবাদী। আমার সংশয়টা এইটুকু যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যাঙ্গুলি দেখায়। এই শক্তিটা পায় যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি না? তাদের যেন বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। সোমবার দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একই সঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামায়াত মনে করে সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না। গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় নেই। তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত, এই লড়াইটাই জারি করতে হবে। আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের
উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো আপনারা কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যায় তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির মনোনয়ন প্রক্রিয়া সকল রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চলমান রাজনৈতিক আচরণের সমালোচনা করে প্রশাসনের ভাগ বাটোয়ারা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শিগগিরই নতুন গণতান্ত্রিক জোট দেখতে পাবে বাংলাদেশ। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এনসিপির 2 দিন ব্যাপী মতবিনিময় সভা শেষে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ যেন এক ভিন্ন মনোনয়ন প্রক্রিয়া। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে যে কেউই করতে পারছেন আবেদন, মুখোমুখি হতে পারছেন মনোনয়ন বোর্ডের। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ হয়েছে 1500-রও বেশি। আর রবি সোমবারে এনসিপির মনোনয়ন বোর্ডের সাথে মতবিনিময় হয়েছে হাজারখানেক মনোনয়ন প্রত্যাশীর। মনোনয়ন বোর্ডের সদস্যরা জানালেন, প্রচলিত রাজনীতির বাইরে কাজ করছেন তারা। তার সততাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোক সে কোনো অসুবিধা নাই, তার টাকা পয়সা নাই। এনসিপির মাধ্যমে সাধারণ মানুষদের হিস্সা বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়ন সংগ্রহ করে প্রত্যাশীরা জানালেন, অর্থবিত্ত নয়, জনগণই তাদের বড় শক্তি। আগে যেমন কথা ছিল 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, মানে এই যে বিষয়গুলাই আমরা ভেঙে দিতে চাই। 2 দিনের মতবিনিময় শেষে এনসিপি নেতৃবৃন্দ জানালেন, প্রশাসনকে ভাগবাটোয়ারা চিন্তা থেকে বের হয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। 24-এর গণহত্যার বিচারের পাশাপাশি 71-এর গণহত্যার ব্যাপারেও প্রশ্ন তোলেন তারা। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে, যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে, যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আবার একটা পাতানো নির্বাচন আয়োজনের সহায়ক আপনারা হবেন। আপনাদেরকে যদি বাধ্য করে কেউ, কোন রাজনৈতিক দল আপনাদেরকে বাধ্য করে, আপনারা জনতার কাতারে নেমে আসবেন। অভিযোগ করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ ও ভারতের বর্ধিতাংশ হিসেবে কাজ করছে, চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন ও সরকারের কাছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এতে অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি অংশ নেন বিশেষজ্ঞরাও। জরুরি এই সভায় ভূমিকম্প মোকাবেলায় রাষ্ট্রের সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ভূমিকম্পের পর রাজুকেও বেড়েছে তোড়জোড়। রাজধানীতে ছোট বড় 300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সংস্থাটি। ভবনের ঝুঁকি মূল্যায়নে কঠোর হওয়ায় তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য রাজুকের সক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায়। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজুক। বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা। রাজুকের চেয়ারম্যান জানান, প্রায় ৩০০টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই করা, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করব, যেগুলো আমাদের ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সচেতন হতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হয়তো বললাম আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো কার্যকর করতে হবে। রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজুক ও সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে সেটা কবে হবে, ওটা মধ্যমেয়াদে হবে কেন, এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলমান। যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এরা একই সাথে যারা রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ২ সেনা কর্মকর্তাকে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার ওপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে ১৮ ও ১৯ জুলাই এই ২ দিনে হত্যা করা হয় ২৮ জন ছাত্র জনতাকে। সোমবার এই মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতার ২ আসামির আইনজীবী। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় ৪ ডিসেম্বর। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। মিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো, এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। ভার্চুয়ালের যে বিষয়গুলো, গ্রাউন্ডগুলো, এগুলো আসলে ৪ তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি। এদিন ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ২৭ নভেম্বর। এছাড়া চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, আবার অতিরিক্ত সংস্কার করলে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়বে কিনা তাও ভাবতে হবে। সোমবার সকালে এই পারিবারিক আদালত উদ্বোধন করে আইন উপদেষ্টা আরও বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই অনলাইন প্ল্যাটফর্ম। আর পরিবেশ উপদেষ্টা বলেন, নারী শিশুদের বিচারিক সহায়তা দিতে এটি যুগান্তকারী পদক্ষেপ। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চালু হলো ই পারিবারিক আদালত। সোমবার অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম উদ্বোধন করেন আইন উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। দুই উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে ই পারিবারিক আদালত যুগান্তকারী পদক্ষেপ। স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে এই প্ল্যাটফর্ম। বিশেষ করে নারী জাতির জন্য, যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, তাদের জন্য আসলে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এ সময় সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে। সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন নয়, অতিরিক্ত সংস্কার আবার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা তাও ভাবতে হবে। আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা?
তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার, অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা সেটাও আপনাদের চিন্তা করতে হবে। বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। মামলার জট অন্তত 50% কমে যাবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতান্ত্রিক ও স্বচ্ছ কোনো রাজনৈতিক দল আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। যদিও বিএনপি ও জামায়াতের দাবি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয় দলের আর্থিক কার্যক্রম। ব্যবসায়ীদের রাজনীতিতে ঝোঁকার বিষয়ে বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়াতেই বিভিন্ন দলে ভিড়েছেন তারা। রাজনৈতিক অর্থনীতি ঠিক করতে অর্থ, ক্ষমতা ও ধর্মকে সামষ্টিকভাবে বিবেচনা করার পরামর্শ টিআইবির। নির্বাচন সামনে রেখে এবার আলোচনায় রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি। ভোটের আগে প্রার্থীদের হলফনামা ও নির্বাচিত হওয়ার পরে সম্পদের ব্যাপক ফারাক নিয়ে প্রশ্ন রয়েছে নানা মহলের। সোমবার বিকেলে রাজধানীর রমনায় গোলটেবিল আলোচনায় দলের আর্থিক স্বচ্ছতা থাকার দাবি করেছে বিএনপি ও জামায়াত। আমাদের প্রত্যেক সদস্যের একটি অ্যামাউন্ট ধরা আছে, প্রতি মাসে তারা দিবে। আমাদের বিকেন্দ্রীকরণ, আনএমপ্লয়মেন্টকে অ্যাড্রেস করা এন্ড ট্রান্সপারেন্ট জুডিশিয়ারি, সেটা এবং শুধু পলিটিশিয়ান না ভাই, আগে পরে যারা পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদেরও দায়বদ্ধতার মধ্যে আনেন, তাহলেই আলোচনার কোনো মানে আছে। রসিদ ছাড়া কোনো আয় নাই এবং ভাউচার ছাড়া কোনো ব্যয় নেই। আয় হবে তা ব্যয় হবে ব্যয় এবং আয়ের স্বচ্ছ রিপোর্ট রাখা হয়। দিন দিন বাড়ছে রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ। এর পেছনে কারণ বেরিয়ে আসে আলোচনায়। বক্তারা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে রাজনীতিতে নামছেন ব্যবসায়ীরা। In a lot of cases, most cases, পলিটিশিয়ানরা কিছু জায়গায় এমন ব্যুরোক্রেসি, এমন হার্ডল তৈরি করছে যে বিজনেসম্যানের পলিটিক্সের এই বলয়ের বাইরে যে বিজনেস করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশের 99% ব্যবসায়ীদের কিন্তু আসলে পলিটিক্যাল প্যাট্রোনেশন দরকার নাই, যদি আমার রুল অফ ল বা ইনস্টিটিউশনাল গভর্নেন্স গুলো ঠিক থাকে। রাজনৈতিক অর্থায়নের সংস্কৃতি ঠিক করতে অর্থ, ক্ষমতা ও ধর্মকে সামষ্টিকভাবে বিবেচনা করার পরামর্শ টিআইবির। আমার পলিটিক্যাল ক্যাপিটালকে মানি, মাসল, রিলিজিয়ন নাকি পাবলিক গুড, ওই অনুভূতি তারা যতদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করে জবাবটা পাবে, যদি পায় কখনো, তখন আমরা আশা করতে পারি কিছু পরিবর্তনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চর্চা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সুজন সম্পাদক। একটা গণতান্ত্রিক, স্বচ্ছ, দায়বদ্ধ রাজনৈতিক দল আছে কিনা, সেটাই আমার কাছে মৌলিক প্রশ্ন। আমাদের রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে দলগুলোর সংস্কার জরুরি বলেও মনে করেন বক্তারা। দুর্বৃত্তদের দূরে রাখতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয় কড়াইল ঝিল। জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছে সিটি কর্পোরেশনের কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরাও। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম এ আজিমের রিপোর্ট। দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন কড়াইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই কড়াইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দুই একজনের। নাম কি কমু, দুই মিস্ত্রি আয়া 4-5টা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতেছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতেছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। ভাড়াটা
কহিও না, আমার তো দোষ নাই। হ্যাঁ, আমি কথা কইতাম না। কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না। আমরা বারাক্কা, আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত 4 লাখ টাকায় বিক্রি হয়? না, একটা ঘর না, একটা বাড়ি আর কি, মানে কয়েকটা রুম মিলে। একটি ঘর থেকে 3 থেকে 4 লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা। প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে, কি করতেছে। 2019 সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ 10 প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নির্বিঘ্ন যাতায়াত ও যাত্রী সেবার মান উন্নয়নে চলতি মাসেই চালু হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাস টপ আপ সুবিধা। ভবিষ্যতে এই একটি কার্ড ব্যবহার করেই দেয়া যাবে ইউটিলিটি বিল, পরিশোধ করা যাবে টোল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড পাসকে ইউনিক কার্ডে রূপান্তর করা গেলে সরকারের রাজস্ব আদায় সহজ হবে। এক্ষেত্রে সঠিক রক্ষণাবেক্ষণ ও নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিতে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হবে। এক কার্ডে সবকিছু করতে পারলে তো সবচেয়ে বেস্ট, ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি, তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস যেটা র্যাপিড পাস ইউজ হয় সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয় তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বাবা ছেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে জখমের পর হাসপাতালে নেওয়া হলে ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা উদ্যান 3 নম্বর রোডের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান টাকা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যার দিকে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত 8:30টার দিকে কাশেমের বাসায় সামনে
4 নম্বর রোডে গিয়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে বাবুর মৃত্যু হয়। 20-25 জন আগজ দিয়া দোকানের ভিতরে আমার পোলারা কুবাইতেছে। আমার পোলায় আবার কি করছে, ওর বাপের জন কোপটা দিয়ে 8 জন ফালাই দিছে। তখন আমার পোলায় ওই একজন ধাক্কা মেরে ফালাইছে, ফালার পরে দিয়েই তখন আমার পোলার এই যে গেরিটা বাসে এনে কোপ দিছে। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যেই গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিনাতারা যশোর রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন, আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি কি হয়েছে, কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মরুম, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুইটাই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে এসে আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তুবা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার। একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে। সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কর শুল্ক ফাঁকের সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর-এর 17 কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, তাদের সম্পদ যাচাই বাছাইয়ের বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমান ও ফজলে নূর তাপসের সম্পদ জব্দের আদেশ দেন আদালত। সংস্কার সহ নানা দাবিতে চলতি বছরের জুনে আন্দোলনের নামে এনবিআর কর্মকর্তারা। ঠিক তখনই আন্দোলনের সঙ্গে জড়িত হাসান তারিক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। এনবিআর কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। সম্পদের হিসাব যাচাই করতে বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। ইতোমধ্যে এনবিআর সদস্য একেএম বদুল আলম সহ বেশ কয়েকজনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করার কথা জানিয়েছে দুদক। সম্পদ বিবরণী দাখিলের প্রেক্ষিতে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে
ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। এদিন দুদকের আবেদনে সালমান এফ রহমানের গাজীপুরের 11 একর জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইভাবে জব্দ করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপসের 21 ব্যাংক হিসাবও। ফজলিনুর তাপসের বিষয়ে বিজ্ঞ আদালত একটি অর্ডার দিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং তার সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের। এদিকে 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ মুন্নার লাশ নিজ এলাকায় নিয়ে দাফন করতে চায় তার পরিবার। দীর্ঘ প্রায় 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় মরদেহ শনাক্তের পর এই দাবি তুলেছেন শহীদ পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে মুন্নার বাবা জানান, 24-এর 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তার ছেলে। এরপর থেকে নানা জায়গায় গিয়ে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। মুন্না একটি গার্মেন্টসে চাকরি করতেন। বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তার লাশ। যেন সরকারি সহায়তায় গ্রামের বাড়ি নীলফামারীতে নিয়ে দাফন করার ব্যবস্থা করা হয়, সেই দাবি জানান মুন্নার বাবা। এদিকে এখনও ভাইয়ের খোঁজ না পেয়ে দিশেহারা শহীদ সোহেল রানার ভাই নাবিল হোসেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় ধারণা দিয়েও 1.5 বছরে খোঁজ মেলেনি ভাইয়ের। দ্রুত সময়ের মধ্যে সরকারকে তার ভাই সহ নিখোঁজ সকল শহীদদের সন্ধান দেওয়ার দাবিও জানান তিনি। আমার ছেলে বেওয়ারিশ না, আমার ছেলে আমার বেওয়ারিশ না। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার এই ছেলেটার লাশ যেখানেই থাকুক না কেন, এই লাশটা যেন আমার গ্রামের বাড়িতে নিয়ে সঠিকভাবে দাফন করা হয়। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, যার শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। বিগত 1.5 বছর ধরে আমি কত দপ্তরে যে দৌড়াইছি, এই 1.5 বছরে কেন আজও আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না? ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। গত 16 বছরে এই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে অন্তত 185 বার। মাটির নিচে সেডিমেন্ট কম হওয়ার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে। গবেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অবশ্যই ভূমিকম্প সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। 100 বছরের বেশি পুরনো শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটি গেল কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তবে অপসারণে উদ্যোগ নেওয়া হয়নি। ভবনগুলো ঘিরে 2টি টিনশেড বিল্ডিংয়ে 40 জন শিক্ষার্থী থাকছেন। জানান, ছোট বড় ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় এসব ভবন ধসে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। ত্রিপুর মাত্রায় যদি ভূমিকম্প আমাদের ঝরে পড়ে বা ধসে যায়, তাহলে আমাদের যে পাশের যে বিল্ডিংটি রয়েছে সেখানে তো সেম পরিমাণেই ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকতেছে। এই 2টা ভবন যদি ধসে এই আমাদের থাকার ঘরগুলোতে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আমাদের এখানে আছে, এগুলো যদি ভেঙে মেরামত করা হয় বা ঠিক করা হয়, তাহলে মোটামুটি আমরা নিজেদের একটু সেফ মনে করবো। এখানে রেড জোনের তালিকায় রংপুর থাকলেও সুরক্ষায় দীর্ঘ সময়ে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এখনও অর্ধশতাধিক পরিত্যক্ত ভবন সাময়িক সংস্কার করে চলছে সরকারি কার্যক্রম। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, মাস্টার প্ল্যান না থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না, যার কারণে রংপুর অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে এবং ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে পরিকল্পিত উন্নয়ন রংপুরে সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ না নিলে ক্ষতির সংখ্যা বাড়তেই থাকবে। আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা যদি বিল্ডিংগুলো কোড মেনে তৈরি করতে পারি বা ব্রিজগুলো কোড মেনে তৈরি করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য মতে 2009 সালের আগস্ট থেকে 2025 সালের 21 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে 185 বার ভূকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল রংপুর অঞ্চলে না হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশেই ভূকম্পের উৎপত্তি স্থল হওয়ায় আতঙ্ক বাড়ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ব্র্যাকসো নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে নানা মত। সাধারণ শিক্ষার্থীরা বলছেন,
শীতকালীন ছুটি ঠিক রেখে আগে বা পরে দেয়া যেতে পারে নির্বাচন। তবে সম্ভাব্য প্রার্থীদের দাবি ছুটির আগেই নির্বাচনের উদ্যোগ নিতে হবে। যদিও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সার্বিক পরিস্থিতির বিবেচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোট গ্রহণের তারিখ নিয়ে তৈরি হয় নানা মত। বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় শুরু থেকে বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীরা। পরে 29 ডিসেম্বর থেকে এগিয়ে নিয়ে 24 ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রশাসন, আর শীতকালীন ছুটি পিছিয়ে দেয়া হয় জানুয়ারিতে। যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন সাধারণ শিক্ষার্থীরা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তাদের। প্রশাসন অনেক দিন থেকে বলছিল যে ব্রাকসু দিবে করেও দিচ্ছিল না, এবার ফাইনালি ডেট দিয়েছে, সেটার জন্য আবার ছুটি পেছানো হচ্ছে। এগুলো এক ধরনের শিক্ষার্থীদেরকে হেনস্থা করার মতো। একজন শিক্ষার্থী হিসাবে আমি ব্রাকসু চাই, ছুটিও চাই, বাট ছুটিটা আগে চাই আমি। প্রশাসন এর মধ্যে একটা নির্বাচনের ডেট দিছে, যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর মেন্টালিটির সাথে যাচ্ছে না। নির্বাচনটা এমন একটা সময় করা হোক যাতে একটা অংশগ্রহণমূলক, একটা আগ্রহের সাথে যাতে মানুষ নির্বাচনটা উপভোগ করতে পারে। আর শীতকালীন ছুটির আগেই নির্বাচন চান ব্রাকসুর সম্ভাব্য প্রার্থীরা। আমাদের শীতকালীন ছুটির পূর্বেই ব্রাকসু দিয়ে তারপর শীতকালীন ছুটি দেওয়া হোক। প্রশাসনকে বারংবার বিভিন্ন কর্মসূচি বা যোগাযোগ করে জানিয়ে আসি যেন 17-18 তারিখ বা ছুটির আগে যেন ব্রাকসু নির্বাচনটা আয়োজন করে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন শীতকালীন ছুটি আগানো বা পেছানোর সুযোগ কমিশনের নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের তারিখ। সব মিলে আমার মনে হয় ডিসেম্বরে নির্বাচনটা হলে ভালো হয়। আমরা যথেষ্ট সচেষ্ট আছি এই নির্বাচনটি যেন উদার এবং আমরা অবাধ এবং নিরপেক্ষ হতে হয়। গত 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের বিধিমালা অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় ব্রাকসু নির্বাচনের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় একেবারেই শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক এবং কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে জেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত 15টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না। কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল, সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত 2.5 মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্থিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যেও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেইনার এবং 4 কোটি 52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে
যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে করে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেনার, আর 4,000 কন্টেনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লবণ আমদানি বন্ধ, ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কয়েক দফা দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন চাষিরা। এ সময় কেউ কেউ কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাষিরা। লবণের ন্যায্য দাম পাওয়া সহ নানা দাবিতে ফুঁসে উঠেছে কক্সবাজারের চাষিরা। সোমবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মিছিল করে জড়ো হন লবণ চাষিরা। এদের মধ্যে অনেকেই কাফনের কাপড় পরে যোগ দেন। পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। ন্যায্য মূল্য প্রদান সহ লবণ আমদানি না করার দাবি তাদের। চাষিদের অভিযোগ, প্রতি মণ লবণে 100 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। লবণ আমদানির সিদ্ধান্ত এবং মিল মালিকদের চক্রান্তে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন। লবণ ওঠার সাথে সাথে লবণের দামটা অনেক নাই বলতে চলে। 1 মণ লবণ দিয়ে 1 পাওয়া ডালও কিনতে পারবো না। লবণের দরে আরো অবনতি, তো কিভাবে বাঁচবো আমরা? মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত না করলে দেশে লবণ শিল্প ধসের মুখে পড়বে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি। লবণ ব্যবসায়ীদের মধ্যে যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এটাই আমার অনুরোধ। এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো না, লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। কক্সবাজারে 69,000 একর জমিতে লবণ চাষ করেন প্রায় 41,000 চাষি, কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় এখনো মাঠে নামেননি প্রায় 30,000-এর বেশি লবণ চাষি। সময় সংবাদ, কক্সবাজার। কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন থাকলেও নেই যাতায়াতের রাস্তা। বাধ্য হয়ে অন্যের বাড়ির উঠানে চলছে পাঠদান। শিক্ষকদের অভিযোগ, রাস্তাসহ খাস জমি বন্দোবস্ত নিয়ে বাড়ি নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের চলাচলের রাস্তা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। বাচ্চা সৈকতের তথ্য ও জামিন মিয়ার ছবিতে রিপোর্ট। খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে চলছে ক্লাস, নেই স্কুলে যাওয়ার মতো কোনো রাস্তা। এ চিত্র কুড়িগ্রামের চিলমারি উপজেলার পাত্রখাতা গ্রামের পূর্বচর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 1988 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তা ছিল সরকারি খাস জমিতে, কিন্তু 2016 সালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সহ 36 শতক জমি লিজ নিয়ে বাড়ি নির্মাণ করেন। এ সময় যাতায়াতের পথ পুরোপুরি বন্ধ করে দেন। বাধ্য হয়ে 2 সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে চলছে পাঠদান। ভোগান্তি দূর করতে দ্রুত বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। রাস্তাঘাট নাই, আমার বাচ্চা স্কুলে যেতে পারে না। স্কুলে পাঠিয়ে দিয়ে আম্মু রাস্তার মধ্যে গর্ত করে দিচ্ছে, যেতে পারি না। রাস্তার কারণে এখন আমি বলি যে আমার এই মেয়েকে স্কুলে দেব না। স্কুলে যাওয়ার রাস্তা নাই, এই জন্য আমরা এখানে ক্লাস করতেছি। এখানে গরম, রোদ, এই গাছতলার মধ্যে আছি, আমরা অনেক কষ্টে আছি। এই জন্য আমাদেরকে রাস্তা চাই। আমাদের রাস্তা ব্লক করি না, ব্লক করে নেওয়ার পর থেকে আমরা স্কুলে যেতে পারি না। আমরা চাচ্ছি যে আমাদের এই স্কুলের রাস্তাটার একটা দ্রুত সমাধান হোক। এদিকে রাস্তা বন্ধের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত। পানি থাকার কারণে রাস্তাটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর টিচার এবং ছাত্রছাত্রীরা আমাদের বাসার উপর দিয়ে আসতেছিল। আমরা বলছি যে না, সমস্যা নেই, আমরা আমাদের বাসার উপর দিয়ে চলেন, যখন রাস্তা মেরামত হবে তখন আপনারা আপনাদের রাস্তা দিয়ে চলবেন। এখন যেটা ওনাদের অভিযোগ যে আমরা নাকি রাস্তা বন্ধ করেছি, এই নদীর মধ্যে আমরা রাস্তাটা কিভাবে বন্ধ করলাম? বিদ্যালয়ের লাগোয়া খালের ওপর ব্রিজ নির্মাণ করে সমস্যা সমাধানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালের পরে আমাদের স্কুল, তো আমি এলজিডি এক্সএম মহোদয়ের সাথে কথা বলেছি। কথা বলে আমরা এটার পার্মানেন্ট সলিউশনের জন্য একটি ব্রিজের প্রস্তাব দিচ্ছি। 1988 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে 6 জন শিক্ষক ও 104 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে নকল সার, কীটনাশক তৈরি ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে বসতবাড়িতে বিভিন্ন স্বনামধন্য কোম্পানির লোগো ও প্যাকেট ব্যবহার করে নকল সার ও কীটনাশক প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন
দাউদ মোল্লা নামের ওই ব্যবসায়ী। বিষয়টি জানার পর সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল সার ও কীটনাশক জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দাউদ মোল্লাকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। যশোরে সার আত্মসাতের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, আকিস রিসোর্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইমরুল কায়েস 7 ট্রাক সার চুরির মামলা করেন। পরে সন্দেহের ভিত্তিতে রোববার রাতে মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিস থেকে 3 জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সার চুরির কথা স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে সার বিক্রির 22,24,000 টাকা জব্দ করা হয়। নারায়ণগঞ্জে চোর সন্দেহে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ফরিদপুরে চুরি করার সময় ধরা পড়ে 4 চোরকে গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরে এক শিশুর কাটা হাত উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নারায়ণগঞ্জ বন্দরের সোনাচড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরি হয়। পরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে আটক করে মারধর করে বাড়ির মালিক ও স্থানীয়রা। এক পর্যায়ে পারভেজের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে ফরিদপুরের নগরকান্দার দেবীনগর গ্রামে রোববার রাতে একটি বাড়িতে ভ্যান চুরি করতে যায় 5 জনের একটি দল। বিষয়টি টের পেয়ে ভ্যানের মালিক তাদের ধাওয়া দেয়। এ সময় তার চিৎকারে গ্রামবাসী 4 জনকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন শিকদার নামে একজনের মৃত্যু হয়। শাহিন একই উপজেলার গজগাহ গ্রামের বাসিন্দা। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল সেতুর পাশে এক শিশুর কাটা হাত দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা 999-এ ফোন দিয়ে জানালে হাত উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্তে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিফ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মাহাদি ইসলাম ধ্রুব। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। গাইবান্ধায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। শুধু সদর হাসপাতালেই সপ্তাহে 500-র বেশি রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। বিপ্লব ইসলামের রিপোর্ট। বেড ছাপিয়ে মেঝেতেও রয়েছে রোগীর চাপ। এ চিত্র গাইবান্ধা সদর হাসপাতালের। রাতে শীত আর দিনে স্বাভাবিক তাপমাত্রায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। কারো ডায়রিয়া, কেউ বা আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হঠাৎ কাশ, জ্বর, অনেক কারণে মেডিকেলে ভর্তি হয়েছে। সর্দি, কাশি, বুকের সমস্যা, নাক বন্ধ হয়ে আসে। এদিকে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 20টা সিটের জায়গায় 60টা যদি পেশেন্ট হয়, আমাদের পেশেন্ট 3 গুণ বেড়ে যাচ্ছে এবং স্টাফ তো আর বেশি দিচ্ছে না। এদের সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যতটুকু দরকার শুধু সেইটুকু কাপড় পরাতে হবে, বেশি ঘামানো যাবে না। ওভার প্রোটেকশনের আমার আসলে কোনো দরকার নেই। ফ্রেশ খাবার খাওয়ালে এই ডায়রিয়ার প্রকোপও কমে যাবে। বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 20 বেডের বিপরীতে ভর্তি 60 জন রোগী, আর শিশু ওয়ার্ডেও 20 বেডের বিপরীতে চিকিৎসাধীন 55 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই দিন রাতের তাপমাত্রায় ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। রাত হলেই নেমে আসছে শীতের কাঁপুনি, যা অনুভব হচ্ছে সকাল পর্যন্ত। এ বিষয়ে আরো খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরই যে শীতের তীব্রতা, সেটা আমরা লক্ষ্য করেছি যে অনেক আগে ভাগে নামে, এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু রাতের বেলা ভিন্ন রূপ ধারণ করে। আমি বলে রাখি যে এই জেলায় গত কয়েকদিন ধরে শীতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু 13 থেকে শুরু করে 16 ডিগ্রি পর্যন্ত কিন্তু উঠানামা করলেও কিন্তু আজকের যে তাপমাত্রা রয়েছে, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে সকাল 6টায় 12.8 ডিগ্রি সেলসিয়াস। বলে রাখি যে দিনের
তাপমাত্রা আর রাতের তাপমাত্রা দুটো কিন্তু ভিন্ন অবস্থা দেখা মিলছে। আমি জানিয়ে রাখি যে দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও যে সন্ধ্যার পর থেকে যে শীতের তীব্রতা বা শীতের অনুভূতি সেটা কিন্তু শুরু হয়, যা পরদিন সকাল পর্যন্ত থাকছে। এই সময়টিতে আমরা লক্ষ্য করেছি যে একটা হাড় কাঁপানি শীত অনুভূত হচ্ছে। এর মূল কারণ হিসেবে আমরা দেখছি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস রয়েছে, এর কারণে কিন্তু এই শীতের তীব্রতা শুরু হয়ে গেছে এই জেলায়। আমি জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা যেহেতু 12 থেকে 15 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, তবে এই নভেম্বরের শেষের দিকে এক কথায় ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এই জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং দিনের যে তাপমাত্রা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কমে আসবে। দিনের বেলার যে তাপমাত্রা রয়েছে আমরা জেনেছি যে প্রায় 29 থেকে 30 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তবে এই আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু রাতের যে শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে, এর কারণে কিন্তু এ জেলায় যে ইতিমধ্যে শীতজনিত রোগের সংখ্যা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। একই সাথে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দিনের থেকে কিন্তু রাতের যে তীব্রতা শীতের সেটার কারণে কিন্তু গরম কাপড় পরিধান করতে হচ্ছে। এর কারণে কিন্তু একই সাথে আবহাওয়ার এই তারতম্যের কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে যেহেতু শীতজনিত রোগীরও সংখ্যা বাড়ছে, তারা বলছেন যে বেশি করে শীতজনিত সর্দি কাশি জ্বর সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে জেলা শিশু থেকে বয়স্ক যারা রয়েছে। আমরা এখানকার হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, দেখেছি যে এই শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ার কারণে কিন্তু এখানে যে রোগীর হাসপাতালে ভর্তির পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছে যে এর তাপমাত্রা যেহেতু কমতে শুরু করেছে, এর পাশাপাশি কিন্তু যে বাতাসের আর্দ্রতা সেটা কিন্তু 65% থেকে শুরু করে কিন্তু 80%-র মধ্যে উঠানামা করছে, যার কারণে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কম রয়েছে। কুয়াশা কম থাকলেও কিন্তু উত্তর পশ্চিম থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস, এর তীব্রতা কিন্তু অব্যাহত রয়েছে। এখনো এই মুহূর্তেও কিন্তু কিছুটা শীত অনুভূত হচ্ছে। এর কারণে আমরা দেখছি যে যারা এই জেলার মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু গরম কাপড় পরিধান করে কিন্তু তারা তাদের কাজের উদ্দেশ্যে বের হয়েছে। আমরা একই সাথে দেখছি যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জেলায় ছুটে এসেছে তারাও কিন্তু গরম কাপড় পরিধান করেছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নির্মাণ করা হয়েছে 150 শয্যার নতুন ভবন, অথচ এখনও তা চালু না হয় বাধ্য হয়ে এলাকাবাসী তহবিল গঠন করেছে। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে, তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের 100% কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। সোহাগ হায়দারের রিপোর্ট। হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়, অন্যদিকে অন্তঃবিভাগে জায়গা সংকুলন না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা, এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 2024 সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে 150 শয্যার 8 তলা নতুন ভবন নির্মাণ করা হয়, তবে এখনো তা চালু না হওয়ায় পুরাতন ভবনে গাদাগাদি করে চলছে চিকিৎসা সেবা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এলাকাবাসী নিজেরাই তহবিল গঠন করে নতুন ভবন চালুর উদ্যোগ নেয়। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসীর দানে 23 লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এখনো চলছে অর্থ সংগ্রহ কার্যক্রম। সবাই মিলে এটা যে একটি অর্থ ডোনেট করেছে এটাকে চালু করার জন্য, সেটি হয়তো 10 মাসের মতো থাকতে পারে, কিন্তু এরপরে এটার কি হবে এটা নিয়ে আমরা পঞ্চগড়বাসী খুবই শঙ্কিত। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপে কেন্দ্র করে অন্তত সরকারের এখন আমাদের দিকে একটু আগে আসা উচিত। শয্যা সংকটের চরম ভোগান্তিতে রোগীরা, শীঘ্রই নতুন ভবন চালুর দাবি তাদের। আমরা এখানে আসছি 7 দিন যাবত, তো এখানে এত প্রচন্ড ভিড়, মানে যে গাদাগাদি শুরু হয়ে গেছে। বেড হিসাবে রুগী অনেক বেশি, অনেক রুগী বাইরে আছে। কোনো কিছু হইলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর। আমাদের পঞ্চগড় সদর হাসপাতাল এখানে তাৎক্ষণিকভাবে যেন নতুন যে ভবনটা হয়েছে যেন তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় চালু করার জন্য। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে, তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের 100% কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। রোগীদের যে কষ্ট, এইটার জন্যই আসলে সবারই একটা দাবি যে, বা আমরাও চাচ্ছি মেডিসিন বিভাগের 100 বেড নিয়ে যাব ওখানে, এবং পর্যায়ক্রমে বাকিগুলো সবই নিয়ে যাব। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 57 কোটি 38 লাখ টাকা, আর পুরাতন ভবনের সব বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরে পাইকারি মাছের আড়তে জমে উঠেছে কেনাবেচা। ভিড় করছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। এই মুহূর্তে শহরের পুরান বাজার পাইকারি মাছের আড়তে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে অভিজিৎ। টাকা ভরে শুরু হয় মাদারীপুরের যে শহরের পুরান বাজার মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তে কিন্তু টাকা ভরে শুরু হয় পাইকারি মাছের কেনাবেচা। দূর দূরান্তের যে পাইকাররা রয়েছে এবং মৎস্যজীবীরা রয়েছেন, তারা সারা রাত এখানে কিন্তু সারা রাত মাছ ধরার পরে এখানে নিয়ে আসেন এবং পরবর্তীতে কিন্তু তারা মাছগুলো এখানে পাইকারি বিক্রি করেন। এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে স্থানীয় যে হাট বাজার, সেখানে কিন্তু কেনাবেচা হয়। আমরা কথা বলেছিলাম মৎস্য আড়তদার সমিতির সভাপতি মাতুবরের সাথে। আমরা কথা বলেছিলাম মৎস্য আড়তদার সমিতির সভাপতি মুসলিম মাতুবরের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বছরের প্রতিটি মুহূর্ত বা মানুষের হিসাব করি যে 35 দিনই কিন্তু এখানে এই ভোরবেলায় থেকে কিন্তু কেনাবেচা শুরু হয় এবং সকাল 10টার পরে কিন্তু আস্তে আস্তে ক্রেতা এবং পাইকারদের কিন্তু কমতে থাকে। অর্থাৎ এখানে দূর দূরান্তের যে চাষিরা রয়েছেন বা যারা মাছ চাষ করেন, তারা কিন্তু এখানে মাছগুলো ক্রেতা এবং পাইকারদের উপস্থিতি কমতে থাকে। অর্থাৎ এখানে দূর দূরান্তের যে চাষিরা রয়েছেন বা যারা মাছ চাষ করেন, তারা কিন্তু এখানে মাছগুলো এখানে নিয়ে আসেন। সেই আরিয়াল খান নদের পাড়ে এই মাদারীপুর শহরের পুরান বাজারের মৎস্য আড়ত। যাতায়াতে কিন্তু দুই ধরনের সুবিধা রয়েছে, একটি হচ্ছে সড়ক পথে, আরেকটি হচ্ছে নৌপথে। অর্থাৎ মাছ পরিবহনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা কখনো সৃষ্টি হয়নি, হয়নি। ফলে কিন্তু জনপ্রিয় কিন্তু এই মাদারীপুর শহরের পুরান বাজার মৎস্য আড়ত। অর্থাৎ জেলাবাসীর যে মাছের চাহিদা, সেটি কিন্তু মাদারীপুরে পূরণ করা সম্ভব বলে আমাদের মৎস্য সূত্রে জানানো হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথে এই মাদারীপুর শহরের পুরান বাজার যে মৎস্য আড়ত, সেটি কিন্তু জমজমাট হয়ে ওঠে। তো এই ছিল আমার কাছে সকালবেলা যে মাছের পাইকারি কেনাবেচা হয় তার সব শেষ। মাদারীপুরের মাছের পাইকারি কেনাবেচার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। দেশের বাইরের খবর, পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রতিক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। এর মধ্যেও রুশ ড্রোন হামলায় ইউক্রেনের পাভলোরাদ নারী সহ আহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছে ইউরোপ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রো প্যাতভস্ক অঞ্চলের পাভলোরাদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা 28 দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। শিউলি রোজা, সময় সংবাদ।
গাজায় ফের ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩৪২ জন। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ৭ অক্টোবরের হামলার তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৪২ জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NMA। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন NGO নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। শিউলি রোজা, সময় সংবাদ। সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের শঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। সেউলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় সোমবার এ কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। 3 স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে বলেও জানান প্রেসিডেন্ট। তাই উত্তেজনা কমাতে আলোচনায় বসা ছাড়া আর কোনো পথ নেই বলেও জানান তিনি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গভীর রাজনৈতিক সংকটে মিয়ানমার। তখন থেকে দেশটি একটি দীর্ঘকালীন সশস্ত্র সংঘাত এবং অভ্যন্তরীণ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা TPS বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। TPS বাতিলের পর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতিতে থাকা মিয়ানমার নাগরিকদের US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজ দেশে ফেরার বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS প্রোগ্রামের আওতায় প্রায় 4,000 মিয়ানমারের নাগরিক স্থায়ীভাবে নিরাপত্তা ও কাজের অনুমতি পেত। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের এই পরিবেশ নেই বলে সতর্ক করেছে। দেশের বড় অংশগুলো জোট ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় দেশের বড় অঙ্গরাজ্যগুলোতে সংঘাত এখনও চলছে। এমনকি কারেন ও কারেন্নি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শাসন চলার কারণে নিয়মিত হামলা চালাচ্ছে জান্তা সেনারা। এছাড়া মাইন বিস্ফোরকে মৃত্যু এবং মানবিক সহায়তার অভাব দেশটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তে অনিয়মিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়ছে। চীনের চাপের মুখে এসব কেন্দ্রে অভিযান চালাচ্ছে জান্তা সরকার। এসব প্রতারণা কেন্দ্রগুলোতে হাজারো বিদেশি নাগরিক কাজ করছেন। দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। তবে এসব অভিযোগ ও পদক্ষেপকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে কটাক্ষ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। রাজনৈতিক উদ্দেশ্যে মাদুরো সরকারকে লক্ষ্য বানানো হচ্ছে বলে অভিযোগ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে 20টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন 80 জনেরও বেশি। ওয়াশিংটনের দাবি, মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা। এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণায় কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত, যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সুদানে যুদ্ধ থামাতে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন দেশটির সেনাপ্রধান আল বুরহান। যদিও একপাক্ষিকভাবে 3 মাসের মানবিক যুদ্ধবিরতি মেনে নিয়েছে আরএসএফ এর প্রধান হামদান দাগালো বলেন, যুদ্ধ নয়, তারা শান্তি চান। দুপক্ষের পাল্টাপাল্টা অবস্থানের মধ্যেই যুদ্ধের 30তম মাসে আরও গভীর হচ্ছে দুর্ভিক্ষ, গণহত্যার অভিযোগ আর মানবিক বিপর্যয়। সুদানের দারফুরের আল ফাশির দখলে নেয়ার পর পুরো পশ্চিম সুদানের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে আধা সামরিক বাহিনী আরএসএফ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বহু গণহত্যার আলামত। আন্তর্জাতিক সংস্থা ও বেঁচে ফেরাদের বর্ণনায় নির্যাতন, ধর্ষণ ও বেসামরিক হত্যার ভয়াবহতা তো আছেই। কর্ডোফোনেও সেনা আরএসএফ এর লড়াই চলছে। এমনকি বাবনুসায় দ্রুত নিয়ন্ত্রণ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আরএসএফ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মিশর ও ইউএই মিলে কোয়াড প্রস্তাব করেছিল 3 মাসের যুদ্ধবিরতি, তারপর রাজনৈতিক সমাধান। কিন্তু সেনাপ্রধান আল বুরহান একে সবচেয়ে খারাপ পরিকল্পনা দাবি করে বলেন, এতে সেনাবাহিনী বাতিল করে আরএসএফকে তার দখলকৃত এলাকায় রেখে দেয়া হবে। তিনি বিশেষভাবে আবুধাবিকে পক্ষপাত দুষ্ট মধ্যস্থতাকারী বলে অভিযুক্ত করেন। অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্র, অর্থ দিয়ে সহায়তা করছে দেশটি। পাল্টা সংযুক্ত আরব আমিরাত জানায়, বরাবরই শান্তির চেষ্টা চলেছে, কিন্তু বাধা তৈরি করেছেন বুরহানি। যদিও আরএসএফ এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো মধ্যরাতে ঘোষণা দেন 3 মাসের মানবিক যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত আরএসএফ। এর আগের সপ্তাহে কোয়াডের পরিকল্পনায় সম্মতি দিয়েও সেনা অবস্থানে ড্রোন হামলা চালিয়েছিল আরএসএফ। তবুও দাগালো বলছেন, কোয়াড দেশগুলো সেনাবাহিনীকে রাজি করাতে কাজ করুক। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন, বারবার হামলা চালিয়েও কিভাবে আরএসএফ যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে? এদিকে জাতিসংঘ বলছে, সুদানে চলমান সহিংসতায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন 1,40,00,000-এরও বেশি। সহায়তাহীন বহু অঞ্চল দুর্ভিক্ষে ঢুকে গেছে। এমনকি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়ে হাসপাতাল অচল হয়ে পড়েছে। ট্রাম্প উদ্যোগ নিল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অস্বীকৃতি শান্তি আলোচনাকে আরও অনিশ্চয়তার মুখে ফেলছে বলে মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আসন্ন নির্বাচন ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে মানবাধিকার ও স্বাধীন গণতান্ত্রিক দলগুলোর সতর্কবার্তা এবং চলমান সশস্ত্র সংঘাত এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে।
2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গভীর রাজনৈতিক সংকটে মিয়ানমার। তখন থেকে দেশটি একটি দীর্ঘকালীন সশস্ত্র সংঘাত এবং অভ্যন্তরীণ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। টিপিএস বাতিলের পর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতিতে থাকা মিয়ানমার নাগরিকদের ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজ দেশে ফেরার বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস প্রোগ্রামের আওতায় প্রায় 4000 মিয়ানমারের নাগরিক স্থায়ীভাবে নিরাপত্তা ও কাজের অনুমতি পেত। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের এই পরিবেশ নেই বলে সতর্ক করেছে। দেশের বড় অংশগুলো জোট ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় দেশের বড় অঙ্গরাজ্যগুলোতে সংঘাত এখনও চলছে। এমনকি কারেন ও কারেন্নি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শাসন চলার কারণে নিয়মিত হামলা চালাচ্ছে জান্তা সেনারা। এছাড়া মাইন বিস্ফোরকে মৃত্যু এবং মানবিক সহায়তার অভাব দেশটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তে অনিয়মিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়ছে। চীনের চাপের মুখে এসব কেন্দ্রে অভিযান চালাচ্ছে জান্তা সরকার। এসব প্রতারণা কেন্দ্রগুলোতে হাজারো বিদেশি নাগরিক কাজ করছেন। দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অফ আয়ারল্যান্ডের নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এই নির্বাচন। গুরুত্বপূর্ণ পদ সহ অন্যান্য পদেও এসেছে বেশ কিছু নতুন মুখ। আয়ারল্যান্ডের থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। রোববার ছিল আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাইয়ের নির্বাচন। 3 বছর পর পর হয় এই নির্বাচন, তাই প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে থাকেন ভোট দেওয়ার জন্য। ভোট চাইতে শেষ কয়েকটি সপ্তাহ আয়ারল্যান্ডের এক কাউন্টি থেকে আরেক কাউন্টি চষে বেরিয়েছেন প্রার্থীরা। তবে সব প্রার্থীর মাঝে সভাপতি পদে কে জয়ী হবেন সেদিকেই ছিল সবার চোখ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এছাড়াও যেখানে ভোটারদের কম বসবাস সেসব স্থানে সাব সেন্টার করা হয়। এবার 3 জন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোট শেষে শুরু হয় গণনা। গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শেষ হতে। এতে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাত্র 94 ভোটে জয় পান মোহাম্মদ মোস্তফা। তিনি পান 2022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইদ রেজা মিলন পান 1928 ভোট আর মোহাম্মদ আক্তার পান 941 ভোট। ভোট দিতে এসে ভোটাররা ছিলেন উচ্ছ্বসিত। একটা সুন্দর দেশীয় পরিবেশ, দেশের মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। এখানে খুবই সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে এখানে ভোট হচ্ছে। আমি আশা করব যারা নির্বাচিত হবেন আমাদের কমিউনিটির জন্য আপনারা আরো অনেক উন্নতি করার জন্য কাজ করবেন। প্রত্যাশা একটাই, সবাই যাতে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যায়। আয়ারল্যান্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কি গ্যাপ আছে, গ্যাপগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যাতে হচ্ছে আমাদেরকে সেই সাপোর্টটা দেয়। নির্বাচিত হলে কমিউনিটিতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানালেন নতুন সভাপতি ও সম্পাদক। আমরা সকলে মিলে আয়ারল্যান্ডে বাংলাদেশের উন্নয়নের জন্য সকলে একত্রে কাজ করব এই প্রত্যাশা করছি। আমি আশা করি আপনারা সকলেই আমাদের সাহায্য করবেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নির্বাচনে তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমগ্র আয়ারল্যান্ডবাসীকে যারা আবার সাথে সবসময় থেকেছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা নির্বাচন কাজে সহযোগিতা করছেন স্পেশালি নির্বাচন কমিশন এবং কমিশনের যারা ভলান্টিয়ার ছিলেন সকলকে ধন্যবাদ। এদিকে গলওয়ে বাংলাদেশ কমিউনিটির ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও জাল ভোটের অভিযোগ রয়েছে, যেটি প্রধান নির্বাচন কমিশন বরাবর এরই মধ্যে জানানো হয়েছে। জয়ী হয়ে সবাই বলছেন ঐক্যের কথা। এই ঐক্যের হাত ধরেই আগামী দিনের আবাই হবে এক চমকপ্রদ এক নিদর্শন এখানের বাংলাদেশিদের জন্য। এই জন্যই আগামী দিনে এই কমিটি সকলকে নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে, এটি হোক আগামীর প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা লাইসেন্স পাওয়ার পরও ভিসা না মেলায় দেশটিতে যেতে পারছেন না বহু বাংলাদেশি চিকিৎসক। আবুধাবির বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন,
বিভিন্ন প্রতিবন্ধকতায় সেখানে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমার পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশরের চিকিৎসকদের আধিপত্যে তারা আরও পিছিয়ে পড়ছেন। শিবলি আল সাদিকের প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসক 263 জন, ফার্মাসিস্ট ও নার্স খুব কম। অনেকে বাংলাদেশি লাইসেন্স পেলেও ভিসা জটিলতায় দেশটিতে যেতে পারছেন না। রোববার সন্ধ্যায় আবুধাবি দূতাবাসের আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা চ্যালেঞ্জ সেমিনারে এইসব তথ্য তুলে ধরেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা। আমাদের যে প্রস্তাবনা ছিল যে সরকার এবং এমবাসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে এখানকার যে অথরিটিস আছে, ইমিগ্রেশন অথরিটিস, তাদের সাথে কথা বলে যাতে করে এই প্রবলেমটা, ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। বাংলাদেশি স্বাস্থ্যকর্মীরা জানান, আমিরাতের স্বাস্থ্যসেবা 80% ভারতীয় চিকিৎসকদের হাতে, বাকি অংশে পাকিস্তান, মিশর, সুদান, ফিলিপিন সহ অন্য দেশের চিকিৎসকরা। তাদের মতে ভিসা জটিলতা কমলে বাংলাদেশিদের এই শূন্যস্থান অনেকটাই পূরণ করা সম্ভব। বাংলাদেশের যারা ফার্মাসিস্ট নতুন করে গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে তাদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টদের নিয়ে এখানে খুব ভালো একটা কমিউনিটি তৈরি করা সম্ভব। এইদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কম খরচে 24 ঘন্টা চিকিৎসা পরামর্শদানের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত 3 বছর যাবত আমি ইউএইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশিরা নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করেছি যে কিভাবে এই প্রফেশনাল গ্রুপদের সাথে এমবাসি এবং কনসুলেট একযোগে কাজ করে তাদের বিদ্যমান যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে পারে। এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য অ্যাট্রাকটিভ হচ্ছে না, এটি ওনারা আলোচনা করেছে। বাংলাদেশ সরকার ও আমিরাতের বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ক্র্যাম্পাস নাইট প্যারেড, যেখানে ভয়ঙ্কর সব দৈত্যের পোশাক পরে বাসিন্দারা বেরিয়ে পড়েন রাতের শহরে মানুষকে ভয় দেখাতে। ইউরোপের মধ্যাঞ্চলে প্রচলিত লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ চরিত্র ক্রিসমাসের রাক্ষস ক্র্যাম্পাস। যীশুখ্রিস্টের জন্মদিনে চারদিক আলো ঝলমলে হবে, দোকান থেকে সুস্বাদু খাবারের মিষ্টি গন্ধ ভেসে আসবে, এমনটাই তো স্বাভাবিক। তবে বড়দিন উদযাপনের এই চিরাচরিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে ইউরোপের মধ্যাঞ্চলের দেশ স্লোভেনিয়া। রংচঙে জামাকাপড় আর হাল ফ্যাশনের গয়নাগাটি সরিয়ে রেখে বাসিন্দারা গায়ে চাপিয়েছে ভয়ানক সব কস্টিউম। বড়দিনের মৌসুমের সবচেয়ে ভয়ানক এই আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশের মানুষ এসে যোগ দেন। রাক্ষস ক্র্যাম্পাসের পোশাকে ক্র্যাম্পাস নাইট প্যারেডে অংশ নেয়াদের কর্মকাণ্ড উপভোগ করেন। প্রতি বছরের মতো এবারের আয়োজনও অসাধারণ হয়েছে। দেশ বিদেশ থেকে এত মানুষ আমাদের দেখতে আসে বলেই এই ঐতিহ্য এখনো বেঁচে আছে। প্যারেডে দেখা যায় কেউ কেউ বিশাল দৈত্যের পোশাক পরে রাস্তায় দৌড়াদৌড়ি করে মানুষকে ভয় দেখাচ্ছেন, আবার কেউ হাতে চেইনসো নিয়ে ছুটে যাচ্ছেন লাইনে দাঁড়ানো দর্শকদের দিকে। বড় বড় শিংওয়ালা কিছু রাক্ষসের গায়ে আবার শিকলও পরানো দেখা যায়। স্থানীয়দের অনেকে এই উৎসবটিকে দামি শখ বলে উল্লেখ করেন। এই পশমগুলোর দাম প্রায় 800 ইউরো এবং মুখোশ প্রায় 1100 ইউরো। তাই মন মতো একটি পোশাকের জন্য আপনাকে প্রায় 3000 ইউরোর মতো খরচ করতে হবে। ইউরোপের মধ্যাঞ্চলে প্রচলিত লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ ক্রিসমাসের রাক্ষস ক্র্যাম্পাস, যিনি দুষ্ট বাচ্চাদের শাস্তি দেন। তারই বিপরীতে রয়েছেন সেন্ট নিকোলাস নামের চরিত্র, যিনি ভালো বাচ্চাদের উপহার দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝেই নতুন করে আবার টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র।
জাতীয় দলের সুসময়ের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো, কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় ফেডারেশন, কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বের সেরা সাফল্যের খোঁজে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার বাটলার। আসরের জন্য 23 সদস্যের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সঞ্জিদা। অনিশ্চয়তায় জাতীয় দলে তাদের ভবিষ্যৎ। আগামীতে এই ফুটবলারদের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে চান না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে কোচ। অভিজ্ঞদের ফেরা নিয়ে সদুত্তর নেই বাফুফেরও। ফিফা র্যাঙ্কিংয়ে আজারবাইজান ও মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী আফিদা। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সঞ্জিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণ ভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 ও আজারবাইজান আছে 74তম স্থানে। র্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন কোচ। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সামনের 2 ম্যাচ জিতে এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে চাই। সাবিনা, মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোধ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনের কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগের খবর। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে সাদা কালোরা জিতেছে 3-2 ব্যবধানে। ঘরোয়া ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
ম্যাচ জুড়ে ছিল উৎসবের আমেজ। বিস্তারিত ইস্তিয়াক আহমেদের রিপোর্টে। দুই দলের সমর্থকদের চিৎকার, গ্যালারি কাঁপানো উল্লাস, শেষ মুহূর্ত পর্যন্ত দম বন্ধ করা ম্যাচ। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি মোহামেডানের। মৌসুমের প্রথম ঢাকা ডার্বি উপহার দিল রোমাঞ্চকর এক ম্যাচ। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার ২০ মিনিটে মোহামেডানকে লিড এনে দেয় রহিমউদ্দিন। এর ১১ মিনিট পর আবারও আবাহনী জালে বল পাঠান ইমানুয়েল। স্টেডিয়াম জুড়ে তখন সাদা কালো সমর্থকদের উচ্ছ্বাস। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মোহামেডান। বিরতির পর ফিরে আবারও লিড বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে জাহিদ হাসানের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জাল কাঁপান স্যামুয়েল। স্কোরলাইন দেখে মনে হতে থাকে ওয়ান সাইডের জয় নিয়ে মাঠ ছাড়বে মোহামেডান, কিন্তু আবাহনী তো হাল ছাড়া দল নয়। দারুণ কামব্যাক করে দেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল ক্লাবটি। ৭২ মিনিটে পাপন আর ৭৮ মিনিটে মোরসালিনের গোল গ্যালারি জুড়ে ছড়িয়ে দেয় উত্তেজনা। আবাহনী দর্শকরাও দেখতে থাকে ড্রয়ের স্বপ্ন, কিন্তু শেষ পর্যন্ত আর সমীকরণ পাল্টাতে পারেননি তারা। ৩-২ গোলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ইনজুরি, আর্থিক টানাপোড়া সহ নানা প্রতিকূলতা সত্ত্বেও শক্তিশালী আবাহনীর বিপক্ষে এমন জয় সাদাকালো সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে আবাহনী সমর্থকরা পরাজয়ের কারণ হিসেবে দেখছেন ছন্দহীন খেলা ও ফিনিশিং এর দুর্বলতা। তারা যখন শেষ ৭৯ মিনিটের মধ্যে দ্বিতীয় নম্বর গোলটা করে, তখন এজ এ মোহামেডানের সমর্থক হিসেবে আমাদেরও একটু ভয় লেগেছে। এই জয়ের মাধ্যমে আবার পুনর্গঠিত হবে এবং ম্যানেজমেন্টকে বুঝাই দিছে যে মোহামেডানের প্লেয়াররা সবাই একতাবদ্ধ। যে ফিনিশিং গুলো আমাদের ভুল ছিল, এই জন্য আমরা পাইনি। গোলকিপারও কিছু বলছিল, যে জন্য আমরা ৩ গোল খেয়ে ফেলছি, ২ গোল খেয়ে ফেলছি আমরা হাফ টাইমের আগে, কিন্তু আমরা হাফ টাইমের আগে অনেক ভালো খেলছিলাম। একটা গোল পিছিয়ে যাওয়ার পরে আবাহনী টিমের প্লেয়াররা কিছু তাদের কনফিডেন্সে প্রবলেম হয়, কিন্তু আসলে আবাহনী কামব্যাক করতে পারতো যদি আর কিছুক্ষণ সময় পাইতো। খেলার মাঝে তো আপ অ্যান্ড ডাউন হবেই, এটা খেলার একটা নিয়ম। 2 গোল দেওয়ার পরে 3 গোলে ড্র হয়ে যেতে পারতো। সো আমাদের ভাগ্য ভালো, আমরা জয়লাভ করেছি, একটা ভাইটাল পয়েন্ট পেয়েছি। যেহেতু আমরা 3 গোলে লিড নিয়েছিলাম, পরবর্তী 2 গোল দিচ্ছে, শেষের দিকে আমরা চাপ ক্রিয়েট করে ফেলছি আমরা নিজের প্লেয়াররা। শেষের দিকে আমরা যখন কথাবার্তা বলে মোটামুটি একটা হ্যান্ডেল করছি যে আসলে আমরা ইজে থাকলে ম্যাচটা বার করতে পারবো। ইনশাআল্লাহ আমরা ইজে ছিলাম, আমরা ম্যাচটা বার করে ফেলছি। মৌসুমের প্রথম জয়ে পয়েন্ট টেবিলে ৭ম স্থানে মোহামেডান, আর জয়হীন আবাহনী আছে ৮ম স্থানে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল সবুজ বাহিনী। প্রতিকূল আবহাওয়ায় ব্রুনাইয়ের জালে রীতিমতো গোল উৎসব করল গোলাম রব্বানী ছোটনের দল। অপু আর রিফাত কাজীর জোড়া গোলে ৮-০ ব্যবধানের বড় জয় পেল বাংলাদেশ। একটি করে গোল করেছে ফয়সাল, মানিক, আরিফ ও বায়েজিদ। এশিয়ান কাপের মঞ্চে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা। প্রথম ম্যাচে তিমুর লেস্তে, এরপর ব্রুনাই। নামে ভারে শক্তিশালী দলগুলোকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা বিবেচনায় না নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লক্ষ্য লাল সবুজ দলের। আর সে লক্ষ্যে আসরের দ্বিতীয় ম্যাচেও বাজিমাত করল বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে নাকানি চুবানি খাইয়েছে বাংলার যুবারা। প্রথম ম্যাচে দলটাকে ৭-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। চীনের চংকিং এর ইয়ং জুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে লাল সবুজ। ম্যাচের ১৫ মিনিট না পেরোতেই সুফল পায় গোলাম রব্বানী ছোটনের দল। ১৩ মিনিটে আসে সাফল্য। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল জালে জড়ান ফরওয়ার্ড অপু রহমান। ১-০ এগিয়ে যায় বাংলাদেশ। এর ঠিক ১০ মিনিট পর ২ ডিফেন্ডারকে বোকা বানিয়ে লিড দ্বিগুণ করে আরেক ফরওয়ার্ড রিফাত কাজী। আগের গোলে সতীর্থকে সহায়তা করার পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই। ৩৬ মিনিটে ডিফেন্ডার ঈশান হাবিব রিদওয়ানের থ্রুকে গোলে পরিণত করেন নাজমুল হুদা ফয়সাল। পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করেন বাংলাদেশের নাম্বার ৯ মোহাম্মদ মানিক। প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। বিরতির পর মাঠে নেমে আবারও আক্রমণে লাল সবুজের যুবারা। গোল উৎসব অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৪৯ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু রহমান। ৭৪ মিনিটে জোড়া গোলে নাম লেখান আরেক ফরওয়ার্ড রিফাত কাজীও। ম্যাচের ৭৬ মিনিটে সপ্তম গোলে অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের। এরপর যথারীতি হেড কোচ গোলাম রব্বানী ছোটন বেঞ্চের শক্তি যাচাই করতে শুরু করেন। বদলি নামা বায়েজিদ বোস্তামি ম্যাচ শেষের ১১ মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোল। পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের যুবারা।
এশিয়ান কাপ বাছাই পর্বে শিষ্যদের পারফরমেন্সে সন্তুষ্ট লাল সবুজের কোচ গোলাম রব্বানী ছোটন। পরের ম্যাচেও জয়ের প্রত্যাশা তার। আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে। যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। দেশবাসীর কাছে দোয়া চাইব যাতে আমাদের তৃতীয় ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলতে পারে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঘরোয়া ক্রিকেটে নতুন মৌসুম ঘুরে এখনও কাটেনি অনিশ্চয়তা। দফায় দফায় বৈঠক করেও এখনও কোনো সমাধান হয়নি প্রথম বিভাগ লিগ নিয়ে। একাধিকবার পরিবর্তন হয়েছে লিগ মাঠে গড়ানোর সময় নিয়ে। বিসিবি ও বিদ্রোহী ক্লাবের এমন দোলাচলে ক্যারিয়ার নিয়ে হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লিগ শুরু হবে ভেবে প্রস্তুতি ও ক্রিকেটার পেমেন্ট ইতোমধ্যে লাখ লাখ টাকা ব্যয় করেছে বেশ কয়েকটি ক্লাব। তাই দ্রুত সমস্যার সমাধান চাচ্ছে ক্লাব কর্তারা। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রাখছি, ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। প্রথমে 18, এরপর 23, আবার 26 নভেম্বর। বিপিএল এর মতো বারবার পরিবর্তন হচ্ছে ঢাকা প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর সময়। দফায় দফায় বৈঠক করেও হয়নি কোনো সমাধান। তবে দুই পক্ষের এই জটিলতায় ক্যারিয়ার নিয়ে হুমকিতে অসংখ্য ক্রিকেটার। লাখ লাখ টাকা খরচ করে অনিশ্চয়তায় ক্লাব কর্তারাও। সে দিকটা নিয়ে ভাবছেন কজন? অক্টোবর থেকে মার্চ দেশের প্রেক্ষাপটে এ সময়টাই ক্রিকেটের মৌসুম। বিগত বছরগুলোতে এ সময় ঘরোয়া লিগ আয়োজন করে আসছিল বিসিবি। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরু করতে চেয়েছিল সিসিডিএম, কিন্তু বেশ কবার তারিখ ঠিক করেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাদের। কারণটা বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা। একযোগে 43 ক্লাব দেয় বিসিবির অধীনে লিগ বর্জনের হুমকি। যদিও শেষ পর্যন্ত প্রথম বিভাগ লিগে দলবদল সম্পন্ন করে 12 ক্লাব। প্রথমে সিসিডিএম জানিয়েছিল বিদ্রোহ করা ক্লাব না আসলে এই 12 ক্লাব নিয়েই নির্ধারিত সময় মাঠে গড়াবে খেলা। আমাদের তো উপায় নাই, আমাদের যেটা বোর্ডের ডিসিশন প্লাস আমরা নিজেরা ডাইরেক্টররা বসছি, সিসিডিএম নিয়ম তো লিগ চালাতে হবে, মডার্নই করব। তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিসিডিএম, অথচ লিগ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বেশ কয়েকটি ক্লাব। অ্যাডভান্স পেমেন্ট নিয়েছেন ক্রিকেটাররাও। এই একটা লিগের জন্য বছরব্যাপী কষ্ট করছেন ক্রিকেটাররা। তাদের রুটি রুজির যোগান দেয় এই লিগ। খেলা মাঠে না গড়ালে সমস্যায় পড়তে হবে ক্লাবের কর্মচারীদেরও। লিগ নিয়ে এমন অনিশ্চয়তা চিন্তা বাড়াচ্ছে সবার। বিসিবি আমাকে 13,50,000 টাকা দিচ্ছে একটা টিমে রিসিভেবল মানি। এটা অলরেডি আমার খরচ হয়ে গেছে। 18 তারিখে খেলা হওয়ার কথা। এই জায়গায় আমি রাজশাহীতে ক্যাম্প করেছি। আমার 3টা টিম, তোরা দিয়েছে শাইনপুকুর 3টা আমার ফার্স্ট ডিভিশন টিম। অনেক টাকা ইনভেস্ট হয়েছে, 50% পেমেন্ট করে দিচ্ছি। খেলা না হলে আমার এই টাকাগুলো লস হলো না ক্লাবে। যা থেকে বেতন নিয়ে আমি আমার সংসার চলে। কতগুলো প্লেয়ারের রিজিক এখানে সারা বছর প্র্যাকটিস করে একাডেমিক বেতন দেয়, এই করে আপনার এই একটা বছর লিগ খেলে কয় টাকা পায় ফার্স্ট ডিভিশন একটা। বিসিবিও চেষ্টা করে যাচ্ছে সমস্যা সমাধানের। বিদ্রোহ করা ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে। বিসিবি সভাপতি চেষ্টা করবেন তাদের বোঝাতে। শনিবার বিসিবির সেই মিটিংয়ে থাকবে কোয়াবো। সেদিকেই তাকিয়ে ক্লাব কর্তা ও ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের সান্নিধ্যে লম্বা সময় থাকাটা আন্তর্জাতিক অভিষেক সহজ করে দিয়েছে হাসান মুরাদের জন্য। অনুপ্রেরণা খোঁজেন মুশফিকের ১০০তম টেস্ট আর তাইজুলের ২৫০ উইকেট থেকে। সুযোগ কম পাবেন জানেন, তবে ঘরোয়া ক্রিকেট আর বিসিবির ক্যাম্পে নিজেকে তৈরি রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে চান এই বাঁ হাতে স্পিনার। মুরাদের সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। কথায় আছে অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। আমার সঙ্গে যিনি আছেন তার অপেক্ষাটাও আসলে অনেক দীর্ঘ। প্রায় 2 বছর জাতীয় দলের সঙ্গে সফর করেছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, তবে ওই অভিষেকটাই আসলে হয়ে উঠছিল না। অবশেষে আরাধ্যের অভিষেকটা হয়েছে এবং অভিষেক সিরিজেই এখন সে টক অফ দ্য টাউন। দর্শক, বলছিলাম হাসান মুরাদের কথা। আয়ারল্যান্ডের বিপক্ষে যিনি 2 ম্যাচে নিয়েছেন 12টি উইকেট। তার থেকে বড় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার যে অ্যাভারেজ। আপনি 17 রান প্রতিটা উইকেট নিয়েছেন এবং ম্যাক্সিমাম উইকেটই আসলে টপ অর্ডার। অভিষেকে আসলে এত বেশি কনফিডেন্স কিভাবে? হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে হচ্ছে 2 বছর ধরে টিমের সাথে ছিলাম। টিমের সাথে থাকাতে আপনার হচ্ছে যেই কনফিডেন্স বলেন আর অভিজ্ঞতা বলেন, আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ভালোভাবে যখন কাছ থেকে দেখেছি টিমকে, ডাক আউটে ছিলাম, তো ওখান থেকে হচ্ছে অভিজ্ঞতাটা হয়েছে। মিরপুর উইকেটটা এবার সবাই খুব প্রশংসা করে দেবে। 5th ডেতেও আসলে আমরা যে র্যাঙ্ক টার্নিং উইকেটটা দেখি সেরকম ছিল না। উইকেট থেকে হেল্প না থাকলে আলাদা একটা রোল থাকে। স্পিন যদি উইকেটে যদি স্পিন হয় তখন আলাদা একটা রোল থাকে। স্পিন যখন করবে না তখন আমাদের লম্বা সময় ধরে ধৈর্য ধরে যেটা রান কন্টেন্ট করা বলি আমরা,
আমরা, তো ওই জিনিসটা আমাদের একটা রোল থাকে। যখন সারফেস ভালো থাকবে তখন আপনি খুব একটা জোরাজোরিও করতে পারবেন না। আমি খুব ভুল না করলে এনসিএলে আপনার সম্ভবত 17টা ফাইফার অলরেডি। যখন আমি ফার্স্ট ক্লাস খেলি আমি চেষ্টা করি যে টিমকে কন্ট্রিবিউট করার। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার 7টা টেস্ট ব্যাটসম্যান থাকে যাদের অলমোস্ট অ্যাভারেজ 40+ থাকে, আর ডোমেস্টিকে ধরতে গেলে হয়তো এই ব্যাটসম্যানের সংখ্যাটা একটু কম থাকে। তো আমার কাছে মনে হয় যে ওই একটা চ্যালেঞ্জ তো আছেই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিকের মধ্যে। 20-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলেন, 6 বছর পরে ন্যাশনাল টিমের কল আপটা পেলেন, এই সময় ব্যবধানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ডু ইউ থিঙ্ক যে আসলে এই মাঝের সময়টাতে যদি আপনি আরও বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারতেন ডোমেস্টিকের বাইরে, সেই জিনিসটা আপনার জন্য আরেকটু ভালো করতো অ্যাজ আ বোলার হিসেবে উন্নতি করতে? প্রফেশনাল ক্রিকেট যেটা বলি আমরা, সেটা আমার মনে হয় যে আন্ডার-19-এর পর থেকে আরও ভালোভাবে বোঝা শুরু করেছি। তো এই লাস্ট আন্ডার-19-এর পর যেই এখন পর্যন্ত হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে আমি ডোমেস্টিকে আমার মনে হয় যে আমি এনাফ ম্যাচ খেলেছি। এখন আমাদের বাংলাদেশে ভালো প্রত্যেক বছরই কমপক্ষে 4টা টুর্নামেন্ট তো আমরা খেলি। আপনার যখন সতীর্থ থাকে তাইজুল ইসলাম, যিনি আসলে 250 উইকেট একটা মাইলফলক স্পর্শ করলেন, তার সঙ্গে আপনার ডেবু হলো, সেইগুলো ইন্সপায়ার করে কিনা? মুশফিক ভাইয়ের কথা বলতে হয় যে 100টা টেস্ট আমার কাছে মনে হয় যে হিউজ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাইজুল ভাই রিসেন্টলি টেস্টের হাইস্ট উইকেট টেকার হয়েছে, তাতে যে এক্সপিরিয়েন্স উনি সবসময় শেয়ার করার চেষ্টা করে। আপনার আলটিমেট গোলটা কি? নিজের খেলাটাকে কীভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায় ওই চিন্তাই করতেছি। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং বেস্ট অফ লাক ফর জার্নি। দর্শক, কথা বলছিলাম হাসান মুরাদের সঙ্গে জাতীয় দলে অভিষেকের পরে, যার স্বপ্নের পরিধি অনেক বেড়ে গেছে এবং যিনি চান বাংলাদেশের জার্সিতে একটা লম্বা সময় সার্ভিস দিতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনে নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো ইভেন্টের জাতীয় দলের খেলোয়াড়রা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না, এক প্রজ্ঞাপনে আদেশ জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং সব নাগরিকের কাছে একাত্মতার প্রতীক। তাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দিলে খেলাধুলা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবমূর্তির জন্য একটি নেতিবাচক ইমেজ সৃষ্টি হবে। তবে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য কোনো বাধা নিষেধ থাকছে না এ বিষয়। এর আগে জাতীয় দলের অধিনায়ক এবং খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। সে সময় তাদের নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের অনেক খেলোয়াড়কেই অংশ নিতে দেখা গিয়েছিল। পার্থে হারের পর ব্যাটিং ইউনিট নিয়ে দুশ্চিন্তা ইংল্যান্ড। ব্রিসবেনে ডে নাইট টেস্টে একাদশে আসতে পারে কিছু পরিবর্তন, যদিও বোলিং আক্রমণ থাকবে অপরিবর্তিত। এদিকে অ্যাশেজে লিড নিলেও দলকে সিরিয়াস থাকার পরামর্শ অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডের। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের প্রত্যাবর্তনের ব্যাপারেও আশাবাদী অজিরা। বাসবলের ইংল্যান্ডকে সত্যিকারের মারকুটে ব্যাটিং শিখিয়েছেন ট্রাভিস হেড। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে নাস্তানাবুদ ইংলিশরা। 2 দিনে শেষ হওয়া ম্যাচে ত্রাস ছড়িয়েছেন পেসাররা। এর মাঝেই কাউন্টার অ্যাটাকে স্পটলাইট নিজের দিকে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার হেড। মর্যাদার সিরিজের শুরুতেই ধাক্কা খাওয়ায় ব্রিটিশ মিডিয়া আর ফ্যানদের তোপের মুখে বেন স্টোকসের দল। উপায় না পেয়ে ব্যাটিং ইউনিটকে ট্রাভিস হেডের অ্যাপ্রোচ থেকে শিখতে বলছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। উল্টো চিত্র অজি শিবিরে। হোম সিরিজে লিড নিয়ে ফুরফুরে মেজাজে তারা, যদিও নির্ভর থাকতে চান না কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। প্রথম ম্যাচের ফলাফলে সব পরিবর্তন হয়ে গেছে কিনা আমি বলবো না, হয়নি। আমরা একটা ম্যাচ জিতেছি, আর 1-0-তে পিছিয়ে থাকায় ইংল্যান্ডও হয়তো চাপে থাকবে, কিন্তু এখনও অনেকটা পথ বাকি। তার উপর নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স রয়েছেন ফেরার অপেক্ষায়। 4 ডিসেম্বর ব্রিসবেনে শুরু দ্বিতীয় টেস্ট। গ্যাবায় একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে কামিন্সের, যদিও জশ হ্যাজেলউডকে নিয়ে সুসংবাদ নেই এখনও। শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই পেসার, খেলতে পারেননি পার্থ টেস্টেও, নামা হবে না ব্রিসবেনেও। যদিও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। কোচ ম্যাকডোনাল্ডের তত্ত্বাবধানে চলবে তার ফিট হয়ে ওঠার লড়াই। হ্যাজেলউড অ্যাশেজ থেকে ছিটকে গেছে তা আমি বলবো না, রিহ্যাবে কাজ করছে। আশা করি সিরিজের শেষ ভাগে তাকে পাবো। আর কামিন্সের বিষয়টা হচ্ছে, পার্থ টেস্টের চতুর্থ দিনে বোলিং অনুশীলনে নামার কথা ছিল তার, কিন্তু খেলা আগে শেষ হয়ে যাওয়ায় ট্রাভেলিংয়ের কারণে সেটা হয়নি। বোলিং দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো। গ্যাবায় পিঙ্ক বল টেস্টে বোলিং ইউনিটে পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া, তবে অপরিবর্তিত বোলিং আক্রমণ নিয়েই নামবে ইংল্যান্ড। জফরা আর্চার, মার্কুড, বেন স্টোকস, গাস এটকিনসন, ব্রাইডন কার্সরা ছন্দ ধরে রাখতে চাইবেন দ্বিতীয় টেস্টেও। যদিও ওই ভেন্যুতে 22 দেখায় মাত্র 4 বার জিততে পেরেছে ইংলিশরা, সবশেষ জয় 39 বছর আগে। মাকসুম আলম খান, সময় সংবাদ।
ক্লাবের শেয়ার বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নিজেদের 123 বছরের ঐতিহ্য ভেঙে ক্লাবের মালিকানায় ঢুকতে যাচ্ছে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এজিএমে এমন প্রস্তাব তুলেছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। ক্লাব সদস্যদের ভোটে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই দিনে নেগ্রেইরা ইস্যুতে রাইভাল বার্সেলোনাকে নিয়ে নতুন করে খোঁচা দিলেন তিনি। ভালদেবেবাসে রিয়াল মাদ্রিদের বার্ষিক সাধারণ সভা, উপস্থিত প্রায় 1500 ক্লাব সদস্য, স্প্যানিশে যাদের বলা হয় সোসিওস। 123 বছর বয়সী এই ক্লাবের মালিকও এই সোসিওসরা, যাদের সংখ্যা 98,000-এরও বেশি। সময়ের সাথে উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা হয় সদস্য পদ। তবে এবার পুরনো সেই রীতি ভেঙে শেয়ার বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সদস্য আমরাই থাকব, তবে এমন একটা আর্থিক সংগতি তৈরি করতে হবে যার উপর এই 1 লাখ সদস্যের নিয়ন্ত্রণ থাকে, আর সেটা ক্লাবের খুব ছোট একটা শেয়ার বিক্রির মাধ্যমে হতে পারে, 5% কিংবা তার বেশি। তাতে যেটা হবে আমরা বুঝতে পারবো আমাদের ক্লাবের মূল্য কত আর কেন আমরা এমন পদক্ষেপ নিচ্ছি, কারণ ক্লাবকে বিক্রি করা বাদে এর মূল্য আমরা কখনোই বুঝবো না, যা আমরা চাই না। পৃথিবীর সবচেয়ে ব্যবসা সফল ক্লাবের শেয়ার বিক্রি নিঃসন্দেহে বড় খবর। এতদিন পর্যন্ত সোসিওসরা ক্লাবের মালিকানা নিজেদের কাছে রাখলেও পেতেন না কোনো লভ্যাংশ। তবে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা কিনা শেয়ার কিনবে ক্লাবের, ভাগ পাবে ক্লাবের লভ্যাংশ থেকেও, আর এর মাধ্যমে কর্পোরেট রূপ পাবে রিয়াল মাদ্রিদ। যদিও রিয়ালের এমন বড় সিদ্ধান্তের পরও ওই এজিএম আলোচনায় ভিন্ন ইস্যুতে, আর তার কারণ নেগ্রেইরা কেলেঙ্কারি। কোনো রাগঢাক না রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খোঁচা দিয়েছেন 78 বছর বয়সী এই প্রেসিডেন্ট। রেফারি সংগঠনের সহসভাপতিকে 17 বছরে বার্সেলোনার 8 মিলিয়ন ইউরো দেয়া অস্বাভাবিক। সবাই জানে রেফারিদের ফাংশন আর সিস্টেম কতটা প্রভাব রাখার ক্ষমতা থাকে সহসভাপতির। এছাড়াও প্রতি মৌসুমে রেফারিদের মধ্যে কারা লা লিগায় থাকবে আর কাদের অবনতি হবে 20 বছর ধরে এমন সিদ্ধান্ত নিয়ে এসেছেন। কাকতালীয়ভাবে এই সময়টাতেই বার্সেলোনা সব সাফল্য পেয়েছে। এজিএমে আবারও নিজের সুপার লিগ প্রজেক্ট নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে পেরেজের কণ্ঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজধানীর করাইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে এনেছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশনের কর্মচারী থেকে প্রভাবশালীরা। দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। একটি কার্ডই দেওয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবা এই মাসে চালু হবে র্যাপিড পাস সুবিধা। লাভবান হবে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, হামলায় গুরুতর জখম নিহতের বাবা। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। এবং বিদেশে গিয়ে শিকার হতে হচ্ছে নির্যাতন ও যৌন হয়রানির। 3 বছরে প্রবাসী নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ। এই ছিল ভোরের সময়ের এখনকার আয়োজনে। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলী। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।